প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এম আব্দুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। রয়েছেন ডাক্তার সায়ন্ত সাখাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। আপনাদের দুজনকেই স্বাগত। এম আব্দুল্লাহ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এই নিয়ে আমাদের রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন শোরগোল ছিল। আমরা দেখছি যে ভারতের মিডিয়া বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে লিখতে গিয়ে এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন শব্দযুগল ব্যবহার করত এবং এখনো করছে। বাংলাদেশের কোনো কোনো মহল, এমনকি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের কেউ কেউ এই শব্দযুগলের প্রতিধ্বনি করেছেন। কিন্তু আমরা দেখলাম জাতিসংঘ এ ব্যাপারে আলাদা কথা বলছে। বুধবার আপনারা জানেন যে কূটনৈতিক বিটের সাংবাদিকদের যে সংগঠন ডিক্যাপ প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস এক প্রশ্নের জবাবে বলেছেন যে জাতিসংঘ অন্তর্ভুক্তিমূলক বলতে মনে করে রাজনৈতিক দলের নয়, বরং সমাজের প্রতিটি স্তরের মানুষ যেন ভোট দিতে পারে। কি বলবেন? এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ধ্বনিটা কিন্তু মূলত দিল্লি থেকে উচ্চারিত হচ্ছে, যে উচ্চারণটি আমরা বিগত 15-16 বছর আমরা দেখি নাই দিল্লি থেকে। এটা খুব ইন্টারেস্টিং হলো, দিল্লি এখন খুব অন্তর্ভুক্তিতে প্রতি তাদের বেশ আসক্তি তৈরি হয়েছে, যেটা গত 15 বছর তারা বলতো যে আওয়ামী লীগ যেভাবে চায় ওইভাবে ইলেকশন হবে, কিন্তু এখন আবার তাদের এখানে বেশ চেঞ্জ, যে তারা অন্তর্ভুক্তিমূলক চায়। তাদের অন্তর্ভুক্তিমূলক চাওয়াটা হচ্ছে যে দিল্লি নিবাসী যাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে তাকে এখানে ফিরিয়ে এনে আবার নির্বাচনের সুযোগ দিতে হবে। তাদের সেই যে দাসত্বের যে শাসনটা বাংলাদেশে ফিরিয়ে আনার তাদের যে চেষ্টা, সেখান থেকে সে দৃষ্টিকোণ থেকেই দিল্লি এটা চাইবে। এটা খুবই স্বাভাবিক, কারণ সেই দিল্লির দাসী বলে পরিচিত, তার ব্যাপারে তো বলাই হয় যে তিনি নিজেই বলেছেন আমি যা দিয়েছি তাদেরকে তারা কোনোদিন ভুলতে পারবে না। তো সেটা একটা চ্যাপ্টার। আপনি যেটা বলছিলেন যে জাতিসংঘ এই বিষয়ে যে তাদের অবস্থানটি ব্যক্ত করেছে, আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে আগামী নির্বাচন, আমাদের সামনে যে নির্বাচনটি আছে ত্রয়োদশ সংসদ নির্বাচন, এই নির্বাচনটি যতই এগিয়ে আসবে, এটা বিভিন্ন কর্নার থেকে বাংলাদেশেও এক শ্রেণীর সুশীলদের মুখে এটি উচ্চারিত হতে থাকবে, এবং আমাদের গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে যতটা বিভাজন তৈরি হবে, যত ভুল বুঝাবুঝি তৈরি হবে, তখন এই ভয়েসটা আরো বেশি করে উঠার একটা সুযোগ তৈরি হওয়ার ব্যাপার আছে আর কি। তো সেই জায়গাটাতে জাতিসংঘের এই অবস্থানটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, যে তারা অন্তর্ভুক্তিমূলক শব্দটি ব্যবহারের সঙ্গে সঙ্গে সেটার ব্যাখ্যাটা তারা করে দিয়েছে। তারা যে প্রায় 2500-1500 বেশি, জাতিসংঘের হিসাবে 1400+ এই নাগরিককে নৃশংসভাবে বর্বরিতভাবে যে হত্যা করেছে আন্দোলন দমনের নামে, তো তাদেরকে ফিরিয়ে এনে নির্বাচনের সুযোগ করে দিতে হবে, প্রতিদ্বন্দ্বিতার সুযোগ করে দিতে হবে, ক্ষমতার পার্টনার করতে হবে। এই জাতীয় অবস্থানটাকে তারা তাদের জায়গা থেকে তারা ক্লিয়ার করে দিয়েছে, যে তারা সত্যিকার অর্থে জাতিসংঘের যে অবস্থানটা, যে তারা যে অপরাধকে চিহ্নিত করেছে সেটার বিচারের পরোক্ষভাবে তাদের এই বিচারের মুখোমুখি করার বিষয়টার দিকেই কিন্তু প্রকারান্তরে তারা আবারও নতুন করে তাদের অবস্থানটা জানিয়ে দিয়েছে। তারা যেটা বলেছে যথার্থভাবেই বলেছে, যে তারা অন্তর্ভুক্তিমূলক যে নির্বাচনের কথা বলছে, সেই নির্বাচনটি হচ্ছে যে বর্তমানে যারা এক্সিস্ট করছে তাদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যাতে এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের যে জায়গাটা, এটা যাতে বাধাগ্রস্ত না হয়, এটা যাতে সত্যিকার অর্থে প্রতিফলন ঘটে, জনমতের প্রতিফলন ঘটে, এই বিষয়টাকে তারা মিন করেছে। এটার দ্বারা কেউ যাতে ব্যাখ্যা করতে না পারে যে অন্তর্ভুক্তির অর্থ হচ্ছে সে ফেসিবাদী আওয়ামী লীগকে ফিরিয়ে এনে তাদেরকে নির্বাচনের সুযোগ করতে। এটা আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ জাতিসংঘের জায়গা থেকে এই অবস্থানটা ব্যক্ত করা। ডাক্তার সায়ন্ত সাখাওয়াত, আপনি জানেন জাতিসংঘের মানবাধিকার কমিশন যে প্রতিবেদনটি তৈরি করেছে, আলোচিত প্রতিবেদন, সেখানে কিন্তু কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের ব্যাপারে নিষেধ করা হয়েছে, যে তারা এটা চান না। কিন্তু আমরা দেখলাম যখন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলো, তখন কিন্তু জাতিসংঘ বা ইউরোপিয়ান ইউনিয়ন কেউ কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলেনি, মানে বিরোধিতা করেনি। স্বাভাবিক কারণেই, যেহেতু জাতিসংঘের আবাসিক সমন্বয়ক এখানে রয়েছেন, উনি এই প্রশ্নের সম্মুখীন হবেন এবং হয়েছেন। এবং গোয়েন লুইস এই প্রসঙ্গে, মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে একটা প্রশ্ন করেছিলেন একজন সাংবাদিক। এই প্রসঙ্গে উনি বলেছেন যে এই প্রশ্ন সরকারকে করতে হবে। তিনি বলেন আমি আওয়ামী লীগ বা বিএনপি রাজনৈতিক অবস্থান নিয়ে কোনো কিছু বলছি না,
আমি বুঝাতে চাইছি যে জাতিসংঘ কোনো রাজনীতিতে সম্পৃক্ত নয়। এখানে দুটো দিক, একটি দিক হলো উনি প্রশ্নটা এড়িয়ে গিয়েছেন, কিন্তু আরেকটা দিক সরাসরি জবাব কিন্তু রয়েছে ভেতরে, সেটা হলো আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই। গোয়েন লুইস একজন ডিপ্লোম্যাট, তিনি ডিপ্লোম্যাটিক অ্যান্সারই তো দিবেন, এটা স্বাভাবিক। কিন্তু আমরা তো এদেশের মানুষ যারা দীর্ঘদিন ধরে এই রাজনীতি পর্যবেক্ষণ করি, দেখি, আমরা তো বুঝি, এদেশের সাধারণ মানুষ পর্যন্ত বোঝে যে আওয়ামী লীগের বর্তমান বাংলাদেশের নির্বাচন তো দূরের কথা, রাজনীতি করবারই কোনো সুযোগ নাই। কারণ যারা জাতিসংঘের হিসেবেই প্রায় ১,৫০০, অন্তত ১,৫০০ মানুষকে হত্যা করেছে, এরকম গণহত্যাকারী একটা খুনি দল, সেই খুনের বিচার না হওয়া পর্যন্ত ওই খুনির দলকে যদি আবার রাস্তায় নামার সুযোগ দেয়া হয়, তাহলে তারা যে আরও খুন করবে না, কিংবা এই যে আরও দেশে যে একটা গৃহযুদ্ধ তৈরি করবে না, বাংলাদেশের গণতন্ত্রকে আবার ব্যাহত করবে না, তার নিশ্চয়তা কোথায়? প্লাস যারা খুনের শিকার হয়েছেন তাদের বন্ধু স্বজন, পরিবার, তাদের সহকর্মী, তারা কি এত সহজে ওই রক্তের দাগ, ওই বেদনা, ওই মুহূর্ত ভুলে যাবে? সুতরাং তারাও এটাকে যে রিয়াকশন দিবে, ফলে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে হয়েছে। যেটা গোয়েন লুইস এই কথাটাও বলেছেন যে পরিবেশ বিবেচনায় এটি সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত, এই কথাটাও বলেছেন যে এটি একটা রাজনৈতিক সিদ্ধান্ত আওয়ামী লীগের বিষয়ে। এখন ইনক্লুসিভ ইলেকশন একটা হচ্ছে, আমরা গত কয়েকটা নির্বাচনেই যখন আওয়ামী লীগ ফ্যাসিবাদী কায়দায় তারা তাদের বলয়কে নিয়ে নির্বাচন করে বিএনপি, জামায়াত ইসলাম সহ এই অংশটাকে গণতন্ত্রের পক্ষের, ফ্যাসিবাদের বিরুদ্ধের অংশটাকে নির্বাচনের বাইরে রাখতো, তখন এই বয়ানটা তারা উৎপাদন করেছিল যে রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিল কিনা সেটা বিষয় না, জনগণ অংশ নিলেই সেটা পার্টিসিপেটরি হবে, সেটা ইনক্লুসিভ হবে। এবং টার্মটা ইনক্লুসিভ এবং পার্টিসিপেটরি দুই ভাগে ভাগ করে ব্যাখ্যা করা শুরু করলো। এবং তখন তারা এটা দেখানোর জন্য জালিয়াতির ভোটের মাধ্যমে আপনার ভোট কাস্টিং রেটটাকে অনেক হাই দেখাতো, যে জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, সুতরাং বিএনপি করলো না বা জামায়াত করলো না বা কারা করলো না তাতে কিছু যায় আসে না, এই নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। কিন্তু সেই সময়কার সেই বয়ানটাকেই আবার কেউ কেউ এই যে সামনে এসে অন্তর্ভুক্তির আলোচনাটা যদি সামনে এখন আনতে চান তুলনা করে, এইটা ঠিক হবে না, এই জন্য যে তখন বিএনপি কোনো নিষিদ্ধ দল ছিল না। এই মুহূর্তে বিএনপি তখন গণহত্যা করে পরাজিত কোনো ফ্যাসিবাদ ছিল না। বিএনপি, জামাত ইসলাম বা অন্য দলগুলোর সঙ্গে এখনকার আওয়ামী লীগের পার্থক্য হচ্ছে, এই আওয়ামী লীগ 16 বছর ফ্যাসিবাদ কায়েম করে গুম, খুন, হত্যা করে সর্বশেষ একটা গণ অভ্যুত্থানের সময় গণহত্যা চালিয়ে পরাজিত এবং পলাতক দেশ ছেড়ে গিয়ে তাদের তীর্থস্থান ভারতে অবস্থান নিয়েছে। সেই দল তাদের যে মানে দেশ বিরোধী ভূমিকা, গণতন্ত্র বিরোধী ভূমিকা, মানবতা বিরোধী ভূমিকা, সেই কথা বিবেচনায় নিয়ে, জাতিসংঘের রিপোর্টকে বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকার এই দল এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে। নির্বাচন কমিশন তার ধারাবাহিকতার নিবন্ধন বাতিল করেছে। সুতরাং আওয়ামী লীগ নির্বাচনে আসা না আসার সঙ্গে এই অন্তর্বর্তীমূলক বা ইনক্লুসিভ হওয়া না হওয়াটা কোনোভাবেই রিলেটেড না। আওয়ামী লীগ এখানে একেবারেই অপ্রাসঙ্গিক। যদি গণ অভ্যুত্থানের পক্ষের যেই সব রাজনৈতিক দল এদেশে আছে যারা গণ অভ্যুত্থানে খুনি হিসেবে চিহ্নিত হয় নাই এবং বিচারের মুখোমুখি হয়নি, তাদের মধ্যে বড় কোনো শক্তি যদি না আসে, এরকম পরিস্থিতি তৈরি হয়, তখন আপনি আলোচনা আনতে পারেন যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে এই বড় শক্তিগুলো এরা আসছে না, অন্তর্ভুক্তিমূলক হবে কিনা, এই আলোচনা তখন হলেও হতে পারে। কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ নিয়ে যারা এই প্রশ্নটাকে সামনে আনেন, এই প্রশ্নটা উদ্দেশ্যমূলক এবং তারা ইন্ডিয়ার যে বয়ান সেটাকে বাংলাদেশে এনে যেটা আবার এস্টাবলিশ করতে চান, যেটা আব্দুল্লাহ ভাই বলছিলেন, হু আর দে, বাংলাদেশে অন্তর্বর্তীমূলক হবে কি হবে এই কথা তো তারা 16 বছর বলেনি। 16 বছর তারা বাংলাদেশে ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়ে টিকিয়ে রেখেছিল এমনভাবে যে শেখ হাসিনা হারসেলফ তিনি হাইলি স্যাটিসফাইড করেছিলেন মোদিবাবুকে এবং এত কনফিডেন্টলি স্যাটিসফাইড করেছিলেন যে বলছিলেন যে আমি যা দিয়েছি জীবনও ভুলতে পারবে না।
কি দিয়ে সারা জীবন মনে রাখার মতো এইরকম স্যাটিসফাইড করলেন আমরা জানি না, এবং নিশ্চয়ই করেছিলেন, না হলে এরকম একজন পতিত খুনিকে, ফ্যাসিবাদকে তারা আবার এইভাবে আশ্রয় দিয়ে এবং তার পক্ষ নিয়ে এইভাবে ওকালতি করে। সুতরাং এই ট্যাগিংটা আমরা বুঝি, বাংলাদেশের মানুষ বোঝে। সুতরাং ইন্ডিয়া কি বলল সেটা আমাদের কাছে ম্যাটার করে না। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনৈতিক দল, বাংলাদেশের সরকার মিলে সিদ্ধান্ত নেবে এদেশের নির্বাচন কেমন হবে এবং কারা কারা থাকলে এটাকে অন্তর্ভুক্তিমূলক বলা হবে। এম আব্দুল্লাহ, আসলে ডক্টর সায়ন্ত একটা কথা বলছেন, যারা এই প্রশ্ন উঠায় তারা উদ্দেশ্যমূলকভাবে, এবং উদ্দেশ্যমূলকভাবে মিডিয়া কিভাবে কাজ করছে আমরা গতকাল টের পেয়েছি। সেটি হলো, আপনি জানেন যে মুজিবনগর সরকারের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল বলে কয়েকটি গণমাধ্যমে যে খবর প্রকাশিত হচ্ছে তা ছিল উদ্দেশ্য প্রণোদিত একটি বড় ধরনের ডিসইনফরমেশন, এবং কেউ কেউ হুজুকেও করেছে না বুঝে, দুটোই হয়েছে। বাট ঘটনাটা ঘটে গেছে। হ্যাঁ, বিষয়টি সবাই বুঝতে পারছে। কিন্তু দুঃখজনক হলো যে মূলধারার মিডিয়া যদি এই ধরনের খবর প্রকাশ করে তাহলে কি হবে। আরেকটি বিষয় সেটা হলো যে আপনি নিজে জানেন যে রিপোর্টাররা সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে সংবাদপত্রকে, কারণ তারা ফিল্ডে কাজ করে। তো লাস্ট চেক পোস্ট বলে একটা কথা আছে মিডিয়াতে, এবং সেই অবস্থাটা কি। এবং আপনি কি এটা মনে করেন, এখানে তিনটা বিষয়ের সামনে আসছে। এটা হলো মালিকের পলিসি, সম্পাদকীয় নীতি এবং রিপোর্টারের উদ্দেশ্য, এবং লাস্ট চেক পোস্টের দুর্বলতা, আবার কেউ কেউ ভুলবশত। কি বলবেন? শেখ মুজিব এবং প্রবাসী সরকারের যে ক্যাবিনেট ছিল তাদেরকে বলা হয়েছে নিউজের লিড নিউজ করছি আমি, চিন্তা করেন আপনি। এটা কোনো সিঙ্গেল কলাম চিপা চাপায় কোনো নিউজ না। একটা পত্রিকার, একটা জাতীয় যারা প্রচার সংখ্যা যাই হোক না কেন, যারা দাবি করে যে একেবারে শীর্ষস্থানীয় তারা পত্রিকা, প্রথম সারির পত্রিকা, তারা একটি শীর্ষ সংবাদ করবে, সেই সংবাদটা ন্যূনতম মানে জায়গা থেকে তারা চেক করবে না, এবং যা খুশি তাই মধ্যরাতে কি হলো, একটা গ্যাজেট হলো, সেটার ভিত্তিতে একজন রিপোর্টার, যে রিপোর্টারের ব্যাপারে ইতিমধ্যেই আমরা ভার্চুয়াল জগতে দেখতে পাচ্ছি অত্যন্ত সাবেক যে পলাতক প্রধানমন্ত্রী, তার অত্যন্ত কাছের মানুষ ছিল, এবং সেখান থেকে নানান ধরনের সুযোগ সুবিধা নিয়ে তার আলোচিত, এবং একটি মামলায়ও তার নাম রয়েছে, যে ফেসিবাদের দোসর যে সাংবাদিকদের নিয়ে যেসব মামলা হয়েছে, সেটা অন্য চ্যাপ্টার, আমি সেদিকে যাচ্ছি না। তো এই বিষয়টাকে এমনভাবে একটা পত্রিকার শীর্ষ সংবাদ করার আগে অবশ্যই তাদের এই জায়গাটাতে অত্যন্ত দায়িত্বশীলতার জায়গাটা থাকা দরকার ছিল। কিন্তু আমরা দেখলাম এটা সকাল থেকে শুধু শীর্ষ সংবাদ করলোই না, পরিকল্পিতভাবে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই হাউজের পক্ষ থেকে কিন্তু ছড়িয়ে দেওয়া হলো কৃতিত্ব নেওয়ার জন্য, এবং সেটা মুহূর্তের মধ্যে দেশ বিদেশে সেটা ভাইরাল হয়ে গেল, এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে প্রতিক্রিয়া হলো। এখন এখানে দুটো দিক, একটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যেটা তারা গতকাল এটার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে যে বক্তব্যটি দিয়েছে, এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে বক্তব্যটি দিয়েছে, সেখানে পরিষ্কারভাবে দেখিয়ে দেওয়া হয়েছে যে এই জাতীয় কোনো সিদ্ধান্ত হয় নাই। এই সিদ্ধান্ত হয় নাই সব জানানোর পরও আমরা আজকে আবার সেই পত্রিকাটি দেখলাম যে বিস্ময়ের সাথে যে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছে, এটার ব্যাখ্যাগত এভাবেও ব্যাখ্যা করা যায়, ওভাবেও ব্যাখ্যা করা যায়, হ্যাঁ, কয়েকজন আইন বিশেষজ্ঞের প্রতিক্রিয়া নিয়ে নিজেরা। এটা কিন্তু আমি মনে করি আজকের গতকাল যা করেছে সেটা যদি আমরা একটা ভুল হিসাবেও আমরা ধরে নিই, কারণ গতকাল অনেকে বলেছে যে এটা ভুলবশত হয়েছে, অনেকে প্রত্যাহার করেছে, এই ঘটনাগুলো গতকাল দিনভর এই নিয়ে কিন্তু সাংঘাতিকভাবে তোলপাড় হয়েছে। কিন্তু আজকে যেটা করেছে আমি মনে করি এটা কিন্তু আরো বড় অপরাধ করেছে, যে এটাকে কিছুটা সরাসরি না হলেও ইনডাইরেক্টলি ডিফেন্ড করার চেষ্টা করেছে, ব্যাখ্যা করে সেটাকে একটা জায়গায় না। কিন্তু পুরো রিপোর্টটা খুব বোদ্ধা পাঠক যদি পড়ে তাহলে বুঝতে পারবে তারা ভুল স্বীকার করেছে, কিন্তু সেই স্বীকারটা করতে গিয়ে তারা এত চাতুর্য, এত ছলচাতুরি করেছে যে বলার চেষ্টা করেছে যে এটা এভাবেও ব্যাখ্যা করলে করা যায়।
এটাই কিন্তু আমাদের সাংবাদিকতার জন্য আমি মনে করি সবচেয়ে আমাদের দুর্ভাগ্যের জায়গা। আপনি জানেন আমিও এটা নিয়ে কালকে একটা প্রতিক্রিয়া দিয়েছি, সেখানে আমি যেটা বলার চেষ্টা করেছি যে আমাদের কিন্তু আজকে যে আমাদের অবাধ তথ্য প্রবাহের যুগে আজকে যে সংবাদ মাধ্যম বাংলাদেশে আমরা যে স্বাধীনতা ভোগ করছি এটা কিন্তু আমাদের এই 15-16 বছরের আমাদের অনেক লড়াই করতে হয়েছে। এটার জন্য এই স্বাধীনতা ভোগ করার জন্য কিন্তু 2000 লোক জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, 30,000 লোককে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, না হয় চোখ হারাতে হয়েছে। এত কিছুর পরে আজকে আমরা এই স্বাধীনতার চর্চাটাকে আমরা যদি এইভাবে আমরা অপচর্চায় নিয়ে যাই। আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কিন্তু কোনো অ্যাকশনে যাওয়া হচ্ছে। আমরা কিন্তু প্রথমেই এই সতর্কতা করেছিলাম, আমাদের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে এই যে মিডিয়া, যে শেখ হাসিনার যে বসংবদ মিডিয়া, এই মিডিয়াগুলোর কিন্তু 2-4টি পদে, শীর্ষ পদে তাদেরকে কিছু লোভী, কিছু স্বার্থফল লোকজনকে বসিয়ে তারা সাময়িকভাবে তারা স্ক্রিন সেভ করতে চেয়েছে, কিন্তু বাস্তবে পুরো মিডিয়াগুলোতে সেটআপ কিন্তু আগের মতোই আছে। এবং তখনই আমি কিন্তু বিভিন্ন সময়ে আমার ভার্চুয়ালি প্ল্যাটফর্মেও লিখেছি এবং বক্তব্যও বলেছি যে সময় মতো কিন্তু এরা স্বরূপে ফিরে আসবে এবং ছোবল দেবে। এই কথাগুলো কিন্তু বলে আসছি কিন্তু গত 5-6 মাস ধরেই সেই সিমটমটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনি দেখেন যে আমাদের সাংবাদিকতার দন্যটা কোন জায়গায়। আমরা একটা পত্রিকা ভুল করলো, ধরেন একটা সেই পত্রিকার অনলাইন দেখে আরে 3-4টা অনলাইন দিল, সেই অনলাইনগুলো দেখে কিন্তু আরো পত্রিকা একই নিউজ তারা সেখান থেকে কপি পেস্ট করলো। এই যে আমাদের বাংলাদেশের সাংবাদিকতার অবস্থা কোন জায়গায় নেমেছে, আমাদের এটা কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ যে আমরা এই যে ভাইরালের দিকে আমরা ছুটছি, এই যে আমরা ভাইরাসে আক্রান্ত হচ্ছি, এই জায়গা থেকে যদি বাংলাদেশের সাংবাদিকতাকে এখনই উপযুক্ত সময় যদি বের করা না যায় তাহলে কিন্তু আমাদেরকে আরো অনেক বেশি মূল্য দিতে হবে। আমরা যা খুশিতে আমরা একটি বড় মিডিয়া হাউস থেকে আমরা দেখছি প্রথম দিকে তারা এত স্তুতি, এই ডক্টর ইউনূসেরই কিন্তু স্তুতি করে এত মানে পত্রিকাটা পড়তেই মনে হচ্ছিল যে তেলতেলে আর কি, পত্রিকা পিছলে যাওয়ার মতো অবস্থা হাত থেকে। এইভাবে আমরা 2-3 মাস দেখলাম ডক্টর ইউনূস তার সরকারের কি প্রশংসা ভাসাচ্ছে। তারপরে 3 মাস পর থেকে দেখলাম সেখান থেকে শিফট করে এসে আগামীতে যে দলটি ক্ষমতায় আসবে সেই দলের নেতাকে এত বেশি তেল শুধু না, সেখানে ধরেন একেবারে ঘি ব্যবহার করা শুরু হলো এবং সেটা এখনো অব্যাহত আছে। তো এটা আমাদের সাংবাদিকতাকে আগামী দিনগুলোতে যে গণমাধ্যম সংস্কার কমিশন কিন্তু এই জন্য গুরুত্বপূর্ণ একটি সুপারিশ তারা করেছিল, যেটা নিয়ে আমাদের মধ্যে নানান ধরনের ওখানে অনেক যৌক্তিক অযৌক্তিক এগুলা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু একই মিডিয়া হাউসের এতগুলো মিডিয়া থাকলে যা হয় সেটার কিন্তু সিমটাও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু প্র্যাকটিক্যালি এখনই দেখতে পাচ্ছি। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় আমাদের অনেক বেশি, আমরা সাংবাদিক হিসেবে আমি বলবো, আপনি যে কথাটি বলছেন সরকার কোনো ব্যবস্থা নেয়, হ্যাঁ সরকার ব্যবস্থা নিতে যে নেয়ার সক্ষমতা নাই তা না, নিতে পারতো, কিন্তু তখন আমরাই আবার সেই মিডিয়ার পক্ষে, আমাদের সংবাদকর্মীদের পক্ষে প্রতিবাদী হয়ে আমাদেরকে রাস্তায় নামতে হয়। এই যে আমাদের ডান দিকে একটা অবস্থা, এই জায়গাটা থেকে আমাদের আসলে বের হওয়ার জন্য আমাদেরকে সুচিন্তিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমি মনে করি। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন এম আব্দুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট, রয়েছেন রাজনীতি বিশ্লেষক ডক্টর সায়ন্ত সাখাওয়াত। ডক্টর সায়ন্ত সাখাওয়াত, আমরা দেখছি যে বেশিরভাগ মিডিয়ায় ৩৬ জুলাই নেই, তারা আগের 15 বছরে আটকে আছে। সংবাদ ট্রিটমেন্টের ধরন, শিরোনাম, কলাম এগুলো কিংবা কিছু শব্দচয়ন এড়িয়ে যাওয়া নানান প্রক্রিয়া দেখলে এই বিষয়টা কিন্তু সহজেই ধরা যায় যে তারা আগের অবস্থানে রয়েছে। এর কারণ অনেক,
মিডিয়ার মালিক, সম্পাদকীয় ব্যক্তিবর্গ, ডেস্কের লোকজন, রিপোর্টার, এদের একটি বড় অংশ ফেসিস্ট কানেকশন রয়েছে, হিন্দুত্ববাদ কানেকশন রয়েছে, মতাদর্শিক অন্ধত্ব রয়েছে। তারা সেই অন্ধত্ব থেকে আলোর মুখ দেখার ইচ্ছে নয় এবং তারা বেরোতেও চাচ্ছে না। এবং আমরা দেখছি যে পুরনো বয়ানকে তারা নতুন করে পরিবেশন করার চেষ্টা করছে। আমরা কিন্তু শুরুতে আব্দুল্লাহ বলছিলেন যে আমরা মিডিয়ার ব্যাপারে, যেহেতু আমরা একটা মিডিয়ার ভেতরের দীর্ঘদিন ধরে এটা নিয়েই থাকি, আমরা কিন্তু জানতাম যে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে এবং আস্তে আস্তে কিন্তু ঘটছে। এবং আপনি মিডিয়ার বাইরে না, আপনি দীর্ঘদিন মিডিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, কি বলবেন? প্রথমত আপনি যেটা বলছেন সেটার সঙ্গে একমত হয়েও একটু দ্বিমত করি। সেটা হলো, সাংবাদিকরা সাধারণত রিপোর্ট উৎপাদন করে না, রিপোর্ট মাঠে উৎপাদন হয়, সাংবাদিকরা সেটা পরিবেশন করে। বাংলাদেশে যারা সংবাদ উৎপাদন করে সেই সংবাদ উৎপাদনের ফ্যাক্টরিগুলা তারা কি ৩৬ জুলাইতে আছে? তারাও নেই। ফলে দেশে মাত্র রক্তের দাগ শুকায়নি এখনো। সেই অবস্থার মধ্যে এই যে রাজনৈতিক বিভাজন, এই যে কাদা ছোড়াছুড়ি, একে অপরের বিরুদ্ধে যাওয়া, এটা দেখে সংবাদ মাধ্যমের থেকে যারা ফ্যাসিবাদের দোষর ছিল তারা তো একটু চুপচাপ হয়েছিল, তারা এই সুযোগটা পেয়েছে, এটা গ্রহণ করছে। সুতরাং 16 বছর ধরে তাদের সুবিধাভোগী, তারা সুযোগ পেলে তো সুযোগ গ্রহণ করবেই। আমরা সেই সুযোগটা দিলাম কেন? আমাদের যে সংবাদ উৎপাদনের ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরির পলিসি চেঞ্জ হলে যদি ভিন্ন সংবাদ উৎপাদন আমরা করি, সেই সংবাদ পরিবেশন করবে এবং তার সঙ্গে একটু মশলা মিশিয়ে তো দিবে। তারপরেও বলবো, বাংলাদেশের সাংবাদিকতায় আপনি জানেন যে দীর্ঘদিন প্রায় 5-6 বছর আমি বাংলাদেশের লিডিং সব সংবাদপত্রের সংবাদের অ্যানালাইসিস করে সাপ্তাহিক জায়জা দিনে প্রেস নোটস নামে একটা কলাম লিখতাম। সেটা করে আমার একটা অভ্যাস তৈরি হয়েছিল রেগুলার বেসিসে সব সংবাদপত্রগুলো মনিটর করা। এখন ওই অভ্যাসটা থেকে আমি করি এবং খুব আতঙ্কিত হয়ে দেখি যে একসময় ইরাক যুদ্ধের সময় এমবেডেড জার্নালিজম খুব পপুলার একটা টার্ম হিসেবে আসলো। এরপরে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সিন্ডিকেটেড জার্নালিজম খুব দেখলাম, যে একটা রিপোর্ট হেডলাইন হুবহু দাড়িকমা সহ অক্ষুণ্ণ রেখে সব জায়গায় চলে আসতেছে এবং সেখান থেকে এখন আবার নতুন করে একটা শুরু হয়েছে কপি পেস্ট সাংবাদিকতা। কপি পেস্ট সাংবাদিকতা আবার সবসময় যে বিশেষ মোটিভ থেকে হয় তা না। আমাদের সাংবাদিকরা ওই পরিশ্রমটুকু করতে চান না যে একটা রিপোর্ট অন্য জায়গায় হয়েছে ঠিক, তা আমি এর একটু ভেতরে ঢুকে অন্তত পড়ে দেখি, বা এর উৎস যেটা ধরেন এইটার বেলায় বলি, গেজেটটা একটু পুরাপুরি পড়ে দেখি যে এর মধ্যে আসলে কি আছে, এই পত্রিকা যেটা লিখেছে সেটাই নাকি ভেতরে অন্য কিছু, না এ ভিন্ন কোনো উদ্দেশ্যে এটা করলো। তারপর হলো এত স্পর্শকাতর। আমি দেখলাম যে একটা পত্রিকায় রিপোর্ট করার পরে এমন এমন পত্রিকায় সেটাকে কপি পেস্ট করলো যেই পত্রিকার গুরুত্বপূর্ণ জায়গায় গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিরা তারা দায়িত্ব প্রাপ্ত, তো তাদের পত্রিকা তাদের হাত দিয়ে একটা কপি পেস্ট হয়ে এরকম চলে গেল। এবং যেটা আব্দুল্লাহ ভাই বলছিলেন যে এইটা দেওয়ার পরে যে কোনো একটা রিপোর্ট হওয়ার পরে সেটা আলোচনা সমালোচনা হয় বা ভুল ধরা পড়লো, সেটা সংশোধনী দিল। এই সংশোধনীটা আসলে বিশেষ কোনো কাজে আসে না। পরবর্তীতে যারা বিভিন্ন রকমের বয়ান তৈরি করেন, আর্টিকেল লেখেন, ভিডিও ডকুমেন্টারি করেন, তারা কিন্তু ওই প্রথম যে রিপোর্টটা আলোচিত, যেটা অনলাইনে সার্চ দিলেই পাওয়া যায়, সেটা ব্যবহার করে ডকুমেন্টারি লেখা এটা তৈরি করেন। তিনি হয় জানেন না যে পরে সংশোধনী এসেছিল, মনে থাকে না, কারণ ওইটার সঙ্গে এটা তো ট্যাগ থাকে না। কেউ কেউ আবার জেনেও তার পারপাস সার্ভ হবে যেটুকু দিলে ওটুকুই দেন। ফলে যুগ যুগ ধরে কারো চরিত্র হনন করতে চাইলে, কারো বিরুদ্ধে অবস্থান নিতে চাইলে এই যে প্রথম যে ভুল বা মিথ্যা সংবাদটা, এইটা হাতিয়ার হয়ে ওঠে। সেজন্য এখন এভাবেও ভাবতে পারেন, আপনারা যেহেতু গুরুত্বপূর্ণ জায়গায় আছেন সাংবাদিকতার, ভবিষ্যতে আরও যাবেন, সেই ক্ষেত্রে যদি কোনো রিপোর্ট এরকম ভুল হয়, তা শুধু সংশোধনী না, সেই রিপোর্টটাকে পুরা ফেলে দিয়ে, অন্তত অনলাইনে আপনি প্রিন্ট ভার্সনে তো ফেলতে পারবেন, অনলাইনে হলো সেটাকে ফেলে দিয়ে নতুন হেডলাইন, নতুন রিপোর্ট এটাকে দিতে হবে এবং ফুটনোট দিতে হবে যেটা আগের রিপোর্টটা এই ভুল ছিল, সেই জন্য এটা রিরাইট করে উপস্থাপন করা হলো। তাহলে কিছুটা এই যে অপব্যবহার কিন্তু কমতে পারে। আর একটা হচ্ছে এই যে মুক্তিযুদ্ধ বিষয়ক যে বিষয়টা, সরকারেরও এখানে কিছু গাফিলতি বা ভুল ছিল। ভুল কি ছিল? তারা যে দায়িত্বটা পালন করেছে সেটা খুবই
ভালো উদ্যোগ এবং খুব ঝুঁকিপূর্ণ ভালো উদ্যোগ। কারণ বাংলাদেশে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ এমনভাবে দলীয় সম্পত্তি হিসেবে অপব্যবহার করতে করতে এমন জায়গায় এনেছে যে আপনারা 2-3টা পরিসংখ্যান দিই, যে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটধারী যে মুক্তিযোদ্ধার সংখ্যা, তার মধ্যে যাচাই বাছাই করে এই সরকার আসার পরে বের হলো যে 2111 জন মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বাতিল হবে। কিসের অভিযোগে? কারণ হলো মুক্তিযোদ্ধার বয়স নির্ধারণ করা ছিল 12 বছর 6 মাস, 2111 জনের বয়স এই 12 বছর 6 মাসের কম। মানে মুক্তিযুদ্ধের সময় 1971 সালের 16 ডিসেম্বর পর্যন্ত তাদের 12 বছর 6 মাস পূর্ণ হয় নাই। তা সেই রকম 2111 জনকে মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়া হয়েছে। শিশু মুক্তিযোদ্ধা খেতাব দিলেও বুঝতাম যে এরা শিশু মুক্তিযোদ্ধা। এইটা একটা। দ্বিতীয় হলো শহীদ মুক্তিযোদ্ধা। এই বিষয়টা আমি বহু বছর ধরে বলে আসছি যে একটা দেশের মুক্তিযুদ্ধে, আমাদের মুক্তিযুদ্ধে যে ব্যক্তি যুদ্ধে গেলেন দেশের জন্য, তিনি যুদ্ধ করে বীরের বেশে ফিরে আসলেন কোনো রকম আহত না হয়ে বীর বেশে। তিনি আরেকজন যুদ্ধে গেছেন, তিনি সামান্য আহত হয়ে ফিরে এসেছেন, কর্মক্ষম আছেন। আরেকজন গুরুতর আহত হয়ে ফিরে এসেছেন জীবন নিয়ে, তিনি কর্মক্ষমও থাকতে পারছেন না। এই 3টা আহত ক্যাটাগরি। আর একজন মানুষ যিনি যুদ্ধে গিয়ে দেশের জন্য জীবন দিয়েছেন আর জীবন নিয়ে ফিরতে পারেননি। এবার আপনি এই 4টা ফ্যামিলিকে পাশাপাশি দাঁড় করিয়ে আপনি ভাবেন কোন ফ্যামিলির স্যাক্রিফাইস সবচেয়ে বেশি। যিনি স্বজন হারিয়েছেন, শহীদ হয়েছে, এসেছে, সেই শহীদ পরিবার কতগুলা পরিবার ভাতা পাচ্ছে জানেন? এইখানে শহীদের পরিবারের বাংলাদেশ সরকারের গেজেট অনুসারে তালিকাবদ্ধ হচ্ছে 6,757 জন। 30 লক্ষ শহীদের যেই বয়ান আমরা বলে আসছি, জেনে আসছি, সেইখানে 6,757 পরিবার কেন? তার মধ্যে আবার 5,358টা পরিবার ভাতা পায়, বাকি 1,399 পরিবারের হদিশ নেই। তাহলে এটা নিয়ে কাজ করতে হবে না? একটা ইউনিয়ন পরিষদের সামনে যদি ওই ইউনিয়নের যারা শহীদ হয়েছে তাদের নাম ফলক দিয়ে তাদের গর্বিত করা হয় যে তোমার এই পরিবারের এই ইউনিয়নের দেশের জন্য এতজন জীবন দিয়েছে, 100 বছর ধরে এটা থাকবে, কেন সেখানে হাত দিচ্ছি না? কারণ ওই 30 লক্ষকে সেন্সিটিভ সংখ্যা হিসেবে বিবেচনা করা হয় যে এই সংখ্যা যদি বাড়ে বা কমে তাহলে একটা অস্থির পরিবেশ তৈরি হবে এবং অন্য তকমা লাগতে পারে। কিন্তু ইতিহাস তো ইতিহাসই। আমার এই সংখ্যা যদি কমে বা বাড়ে তাতে মুক্তিযুদ্ধের গৌরব এক বিন্দু কমে বাড়ে না। এটা বাস্তবতা। এদেশের মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সম্ভ্রম দিয়ে 9 মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। সেই জন্য এই কাজগুলো করা দরকার। এবং যেটা করেছে খুবই গুরুত্বপূর্ণ স্টেপ, যে মুক্তিযোদ্ধার সংখ্যা নির্ধারণ করে যেভাবে এনেছে। কিন্তু সরকার কেন এই সময় রাতের বেলা এই গেজেট হঠাৎ করে প্রকাশ করতে হলো? একদিন আগে করলে কি হতো? অথবা এটা করার আগে তারা যদি একটা প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের সামনে এটা ব্রিফ করত যে আমরা এই পরিবর্তন এনেছি, এই সংজ্ঞা নির্ধারণ করেছি, এরা মুক্তিযোদ্ধা হবেন, এরা সহযোগী হবেন এবং এই ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি না। শোনেন, লিখিত দিয়ে গেজেট প্রকাশ করা এক জিনিস। সরকারের এত উইং আছে কেন? প্রত্যেকটা মিনিস্ট্রির মিডিয়া উইং আছে কেন? খোদ প্রধান উপদেষ্টার মিডিয়া উইং থাকে কেন? জনগণ যাতে বিভ্রান্ত না হয়, অথবা যারা বিভ্রান্ত করতে চায় তারা যাতে সুযোগ নিতে না পারে, সেই সতর্কতাটাও জরুরি। এই যে এখন বিতর্ক উঠলো, বিভ্রান্ত হলো, এই যে কিছু রিপোর্ট রেকর্ড হয়ে থাকলো ভবিষ্যতে ব্যবহার করবার জন্য, কিংবা কেউ এখন বলবার চেষ্টা করছে যে অস্পষ্টতা ছিল, এই জনরোষ এবং প্রেসার তৈরি হওয়ার ফলে তারা পরে ব্যাখ্যা দিল। পরে যে ব্যাখ্যা দরকার নেই তো না, পরে ব্যাখ্যা দিয়েছে সরকার থেকে। আমি বলছি সরকারের তরফ থেকে এই ভুল বার্তা প্রকাশের পরে মিডিয়ার পক্ষ থেকে সরকারের তরফ থেকে ব্যাখ্যা দিতে হয়েছে না, ব্যাখ্যা করতে হচ্ছে না। এই ব্যাখ্যাটা যদি আগে করার রেওয়াজটা আমরা চালু করতে পারি, তাইলে এরকম অনাকাঙ্ক্ষিত যে বিতর্ক, এটা এড়ানো সম্ভব। এই দেশের এই কালচার আপনি সাংবাদিকতায় বহু বছর, কয়েক দশক আপনি দেখছেন না, হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে। তাহলে যারা চেয়ারে থাকে, যারা দায়িত্বে থাকে, তারা যদি আরেকটু এইটা মাথায় রেখেই দায়িত্বশীল হয় যে আমি অহেতুক বিতর্ক তৈরি করে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবার এই অপচেষ্টা করতে দিব না, আমি প্রথম থেকে স্টেপ বাই স্টেপ এমন ভাবে করব, তাহলে সেটা সরকারের জন্য লাভ, সাংবাদিকতার জন্য লাভ, দেশের জন্য লাভ। এটুকু করতে অসুবিধা কোথায়? এম আব্দুল্লাহ, আমরা আসলে যে ধরনের নিউজ পত্রিকা আসা দরকার সেটি খুব কম দেখি। সেটি হলো যে
এই ফেসিস্ট বিরোধী যে শক্তিগুলি রয়েছে এবং মিডিয়াতে যারা কাজ করছেন তারাও এই ব্যাপারে খুব সক্রিয় না। আমরা দেখি এমন নিউজকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করা হচ্ছে যেটা আসলে সরকারের দিকে যায় অথবা ফেসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে যায়। কিন্তু এই খুনি হাসিনা সরকার যে কাজগুলি করেছে, সেটা ব্যাংক লুটপাট বলুন, খুন বলুন, গুম বলুন, সেই বিষয়ে কিন্তু নিউজগুলো আমরা এত ফলাও করে প্রচার হতে দেখি না, এবং সেটাও তাদের পত্রিকার যারা রয়েছেন তাদের কারণে মূলত হয়েছে। আপনি জানেন যে আমরা কালকে আরেকটি ঘটনা ঘটেছে, সেই বিষয়টি খুব কম সামনে এসছে। সেটি হলো যে গতকাল বুধবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে দ্বিতীয় ইন্টারিম রিপোর্ট জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন, এবং সেখানে একটা ওই প্রধান উপদেষ্টা প্রতিক্রিয়া দিয়েছেন, খুব মারাত্মক একটা প্রতিক্রিয়া। উনি বলছেন যে কি ভয়াবহ এক একটি ঘটনা, আমাদের সমাজের ভদ্রলোকেরা কোট আনকোট আমাদের আত্মীয় স্বজনরা এই ঘটনাগুলো ঘটিয়েছে। আপনারা যা যা কিছু পেয়েছেন তার ভিত্তিতে কি হরর মিউজিয়াম হওয়া উচিত, গা শিওরে ওঠার মতো ঘটনা। এই ধরনের বন্দিশালা কেমন হয়, 3 ফিট বাই 3 ফিট খুপড়ির মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস আটকে থাকার যে নির্মমতা, নিষ্ঠুরতার চিত্র মানুষের কাছে তুলে ধরা উচিত। এবং আরেকটা কথা বলেছেন যে প্রতিবেদনটি ওয়েবসাইট এবং বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে। এটি ঘিরে শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিকভাবেও আগ্রহ আছে। যেটা বলছিলাম, আসলে এই খবরগুলি আসলে ভালোভাবে আসা উচিত ছিল। কি বলবেন? গতকালের যে রিপোর্টটি, সেই রিপোর্টটির মানে মেজর যে বিষয়গুলো আছে, নতুন কিছু তথ্য সেখানে আছে। যেমন সেই রিপোর্টটিতে বলা হয়েছে যে গুমের সংখ্যাটা তাদের কাছে এই পর্যন্ত যা তারা তথ্য পেয়েছে তাতে ৩৫০০ ছাড়িয়ে যাবে তাদের, যেটা এর আগে বলা হয়েছিল এটা ১৫০০, ১৬০০, ১৭০০ এরকম একটা ফিগারের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আরেকটি বিষয় সেখানে এসছে যে এ পর্যন্ত আমরা যেটা গুমের বিষয়টা আমরা জানতাম আসলে রাজধানী কেন্দ্রিক, কিন্তু তারা এরই মধ্যে তারা প্রমাণ পেয়েছে সম্ভবত ফিগারটা ৩৫টি জেলার মতো, ৩৬টা বা 34টা বা 36টা জেলায় তারা এই গুমের এই কাজগুলো, শুধু রাজধানীতে এটা সীমাবদ্ধ ছিল না। এটা কিন্তু নতুন বলা যায়, এক ধরনের নতুন ইনফরমেশন। যদিও আগে বলা হয়েছিল যে আয়নাগর শুধু ঢাকাই না, ঢাকার বাইরেও ছিল, কিন্তু এটা সুনির্দিষ্টভাবে তারা অন্ততপক্ষে 36টি জেলায় তারা এই গুমের ঘটনার পেয়েছে। এর বাইরে আরেকটি বিষয় এই রিপোর্টটাতে এসছে, যেটা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ব্রিফিংয়ে বলা হয়েছে যে গুমের মূল জায়গাটাতে, গুমের ক্ষেত্রে সবচেয়ে বেশি সম্পৃক্ত ছিল র্যাবের গোয়েন্দা ইউনিট। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সব মিলিয়ে এই রিপোর্টটার, গতকালের রিপোর্টটার, যেটা এটা দ্বিতীয় রিপোর্ট গুম নিয়ে, এই রিপোর্টটার আমি আপনাকে আজকে প্রসঙ্গত বলতে চাই যে এই গুমের নিয়ে যারা কাজ করছেন, এই গুম কমিশনে যারা কাজ করছেন এবং বিডিআর কিলিং নিয়ে যারা কাজ করছেন, যে কমিশন কাজ করছে, এরা প্রচন্ড রকম চাপের মধ্যে কাজ করছে। আমি ব্যক্তিগতভাবে তাদের অনেকের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক আছে, তাদের সাথে যখন ব্যক্তিগত আলাপচারিতাতে আমরা কথা হয়, তখন তাদেরকে খুবই একটা উদ্বেগ এবং উৎকণ্ঠা এবং সাংঘাতিক রকম চাপের মধ্যে তারা কাজ করছে। শুধু তারা নয়, তথ্য দিতেও মানুষ ভয় পাচ্ছিল। বর্তমান বাস্তবতা সেটা তো আছেই। বর্তমান এই সময়ে এসেও, এই যে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও যখন আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা মনে করি যে খুব স্বাধীন একটা সময়ে আমরা আছি, সেই সময়েও যারা এই গুমের সাথে জড়িত ছিল, দিনে দিনে তাদের প্রভাব, তাদের পক্ষ থেকে হুমকিটা বাড়ছে। এই ধরনের কথা আমাদের কাছে আসছে, একজন সংবাদকর্মী হিসাবে আসছে, এবং আমাদের সাথে বিশেষ করে এই দুইটা কমিশনের উপর প্রচন্ড রকম চাপের মধ্যে তারা কাজ করছে। তারা স্বাধীনভাবে তথ্য পাচ্ছে না। বিডিআর কিলিং এর নিয়ে যারা কাজ করছেন, যে কমিশন কাজ করছে, তারা প্রচন্ডতম একটা চাপের মধ্য দিয়ে, হুমকির মধ্য দিয়ে কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারা এত কষ্ট করে, এতটা ঝুঁকি নিয়ে যে রিপোর্টটা তারা মানুষের সামনে, আমাদের সামনে নিয়ে আসছে, এই রিপোর্টটা যখন আমাদের গণমাধ্যম ইগনোর করে, এই জায়গাটি আমি আগের বক্তব্যেও বলেছি যে এই সংবাদ মাধ্যম কাদের কাছে আমরা প্রত্যাশা করছি, আমরা কোন গাছে কি ফল আশা করছি। আমরা তো এই গণমাধ্যমগুলো এখনো পর্যন্ত কি আমাদের গণমাধ্যমে সেই জায়গাটা তৈরি হয়েছে যে এই গুম নিয়ে যত বেশি আলোচনা হবে তার দায়টা কার উপর বর্তাবে?
তার অনুগত লোকজনই তো এখনো পর্যন্ত যে শেখ হাসিনার উপর বর্তাবে, তার সরকারের উপর বর্তাবে, এবং তৎকালীন যারা এগুলোর সাথে যে র্যাব বলেন বা অন্যান্য বাহিনী বলেন যারা দায়িত্বে ছিল, তাদের সাথে এক একজন হরিহর আত্মা আমাদের যারা এই সেক্টরগুলোতে যারা রিপোর্টিং করেন তাদের সাথে তাদের সম্পর্কটা এখনো পর্যন্ত অনেক ঘনিষ্ঠ। তার চাইতে আরেকটি কথা আপনাকে মাথায় রাখতে হবে, এই যে যারা এই গুমের জন্য, খুনের জন্য যারা দায়বদ্ধ, তাদের হাতে কিন্তু প্রচুর অর্থ আছে, প্রচুর লুটের অর্থ আছে। সেই অর্থগুলো কিন্তু তারা সব অব্যবহৃত রাখবে না, এটাও মাথায় রাখতে হবে যে কি জন্য এগুলো এইগুলোর রিপোর্ট গুরুত্ব পাচ্ছে না, কি জন্য এই রিপোর্টগুলোকে ইগনোর করা হচ্ছে, এটা কিন্তু আপনাকে বিবেচনায় রাখতে হবে। আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডক্টর সায়ন্ত সাখাওয়াত, রাজনীতি বিশ্লেষক, রয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ। ডক্টর সায়ন্ত সাখাওয়াত, আমরা গুমের বিষয় নিয়ে কথা বলছিলাম। আপনার এই যে গুমের রিপোর্ট এবং তত গুরুত্ব দিয়ে মিডিয়া আসছে না, সেটা আপনি কিভাবে দেখছেন? দেখেন, বাংলাদেশে ফেস্টিভালকালে ব্যাপক হারে গুম হচ্ছিল, এটা বিভিন্ন সংবাদ মাধ্যমে আসছিল, কিন্তু সরাসরি প্রচলিত ধারার সংবাদ মাধ্যমে খুব বেশি আসতে না পারলেও বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন সূত্রে পাওয়া যাচ্ছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে G9 বা গ্রুপ 2009-এর সেক্রেটারি হিসেবে বেশ কিছু এই হিউম্যান রাইটস রিলেটেড ডকুমেন্টারি বই প্রকাশনা করেছি, সেখানে গুম নিয়ে আলাদাভাবে কাজ করেছি। তখন অনেকে ভয়ে এই বই প্রকাশ করতে কোনো প্রকাশনা সংস্থা রাজি হতো না, এবং এই ডকুমেন্টারি করার ব্যাপারে কোনো টেকনিক্যাল কোনো প্রতিষ্ঠান রাজি হতো না। তখন আমি নাম উল্লেখ করেই বলি, ফরিদিন ওয়ান ভাই আপনারা ব্যক্তিগতার সঙ্গে কাজটা করেছেন, ব্যক্তিকে নিয়ে করিয়েছেন? হ্যাঁ, করিয়েছি, এবং খুব মানে কাছের লোকদের নিয়ে এভাবে করেছি। সেটা করতে গিয়ে আমি দেখেছি মানুষের ওই গুমের শিকার পরিবারের মানুষের যে কষ্ট। তার যিনি গুম হয়েছেন তার টাকা আছে ব্যাংকে, তার সম্পদ আছে, তার সবকিছু ছিল, সন্তানরা সচ্ছলভাবে চলাফেরা করতো, খাওয়া দাওয়া পড়াশোনা কোনো কিছুতে ঘাটতি ছিল না, কিন্তু সেই সম্পদটা তো ডেথ সার্টিফিকেট নাই, তিনিও নাই, ব্যবহার করতে পারছে না তার পরিবার। ওই সন্তানদের যে নিদারুণ কষ্ট, তার পরিবারের কষ্ট, ফলে গুম হচ্ছে একটা জঘন্যতম অপরাধ। একজন মানুষকে খুন করে ফেললে এক সময় সে খুনের কষ্ট ভুলে যায়, তার কবর থাকে, তার কবর জিয়ারত করা যায়, মৃত্যু দিবস থাকে, তার জন্য দোয়া পড়া যায়। তো গুমের তো কোনো দিবস থাকে না, তার জন্য তো কোনো কবর জিয়ারতের ব্যবস্থা থাকে না। ওই ফ্যামিলি এই কষ্ট নিয়ে, একজন মা, আমার এরকম একটা ঘটনা জানা আছে যে একজন মা তার সন্তান গুম হওয়ার পরে, ছাত্রদলের নেতা, প্রতি রাতে সে জায়নামাজে বসে সারা রাত প্রার্থনা করত এবং জেগে থাকতো। তার ধারণা ছিল যারা তুলে নিয়ে গেছে রাতের অন্ধকারে বাসার সামনে বা কোনো গলিতে তারা ফেলে যেতে পারে, ওই সন্তান রাতে আসবে। ওই মায়ের কষ্ট নেওয়া যায় না, এগুলো সামনে থেকে শুনতাম। এখন এই সরকার উদ্যোগ নিয়েছে, কমিশন করেছে, ভবিষ্যতে যারা তারা আসবে ওই বিষয়ে আলোচনা হয়েছে যে ব্যাংক হিসাব এগুলো এর বিচারটা করতেই হবে। এটা হচ্ছে দাবি, এবং এটা না করলে মানুষ ক্ষমা করবে না তাদের। সুতরাং এই গুম নিয়ে এইরকম যে বিষয়গুলা লোমহর্ষক সব বিষয়, যেটা প্রধান উপদেষ্টা বলছেন যে হরর মিউজিয়াম হওয়ার মতো, আমরা বিভিন্ন দেশে গেলে গোস্ট হাউস বা বিভিন্ন মিউজিয়াম দেখি না, যে ভয় দেখানোর বিভিন্ন বিষয় নিয়ে অনেকে দেখে।
বাংলাদেশে যে গুম করে 3 ফিট বাই 3 ফিট রুমে রাখা, টর্চার, ইলেকট্রিক চেয়ারে শক দেওয়া, কত ভাবে নেওয়া, তাদেরকে কিভাবে হত্যা করা, বালির বস্তা বেঁধে পানিতে ডুবিয়ে দেওয়া, ভাবা যায়? সেটাই ভয়ঙ্কর। ডক্টর শান্ত, আমরা একটা অন্য প্রসঙ্গে আসি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিএনপি নেতাদের কেউ কেউ অনেক অসংলগ্ন কথা বলছেন। বিএনপির এক উপদেষ্টা টেলিভিশন টকশোতে গিয়ে এমন সব কথা বলেছেন যে মানুষ অবাক হয়েছে। তার সব বক্তব্য ছিল আওয়ামী লীগের পক্ষে এবং শেখ মুজিবের গুণগান। এই নিয়ে ব্যাপক সমালোচনা হয়। সম্ভবত সেই কারণে গত কিছুদিন ধরে তাকে আমরা টেলিভিশনের টকশোগুলোতে দেখছি না। আরেকজন বললেন যে আলেমদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই, তারা কারোর জন্য ভোট চাইতে পারবেন না। আরেকজন বললেন তার নির্বাচনী এলাকায় জামাত শিবির কোনো লোক ইমামতি করতে পারবেন না, মুয়াজ্জিন হতে পারবেন না। আরেক নেতা বললেন প্রফেসর ইউনূস নাকি খ্রিস্টান, একজন খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে কি করে সরকার প্রধান হয় এ নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। ওই নেতাই এক জনসভায় বলেছিলেন যে তারেক রহমানের নাম নিতে গেলে অজু করে নিতে হবে। এই সব বক্তব্য বিএনপির মতো একটি বড় দলকে নিঃসন্দেহে বিতর্কিত করে তুলছে। মানুষের মধ্যে এই নিয়ে উদ্বেগও বাড়ছে। এসব হচ্ছে কেন? প্রথম কথা হলো, আপনি বিএনপির কিছু নেতার বক্তব্য, অগ্রহণযোগ্য বক্তব্য তুলে ধরে প্রশ্নটা করেছেন। বাংলাদেশের রাজনীতির কালচারে এই দোষে দুষ্ট শুধু বিএনপি না, কম বেশি সব দল। এমন কোন দল দেখাতে পারবেন না যেই দলের কোনো না কোনো নেতা এরকম বেফাঁস কথা বলে বিতর্কিত। আমি আমার বক্তব্য একটু ক্লারিফাই দিই আপনাকে। বিএনপির বিষয়ে এই কারণে আনা হচ্ছে দুটো কারণে। এটা হলো বিএনপির সবচেয়ে বড় দল, তার দায়িত্ব বেশি। একই সঙ্গে আমরা ধরেই নিচ্ছি যদি একটা সুষ্ঠু নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে। বাংলাদেশের রাজনৈতিক কালচারটা ভেরি আনফরচুনেটলি এইরকম যে আমাদের নেতারা, বিভিন্ন দলের নেতারা এরকম বেফাঁস কথা বলেন, এবং এর মধ্যে কিছু আবার সংবাদ মাধ্যমে বা ভার্চুয়াল মিডিয়ায় অতিরঞ্জিত হিসেবে আসে। অন্তত এর মধ্যে একটা উদ্ধৃতি, তিনি আমার ব্যক্তিগত খুব কাছের মানুষ বলে আমি তার কাছ থেকে জানতে চেয়েছি এবং ডিটেল রিপোর্টটাও পড়েছি, যে হেডলাইন হয়েছে যে এই দলের কেউ মুয়াজ্জিন হলে তার ওইখানে নামাজ পড়তে যাবেন না। কথাটা শুধু এরকম না, তার এলাকার একটা সংঘর্ষকে কেন্দ্র করে তার প্রতিপক্ষ ওই দলের নেতারা জাজ্জল্যমান মিথ্যাচার করেছেন। সে বিষয়ে বলতে গিয়ে তিনি বলছেন যে এইরকম মিথ্যা কথা যারা বলে তারা মুয়াজ্জিন হলে ইমাম হলে তাদের পেছনে নামাজ হবে না, মিথ্যাবাদী ইমামতি করতে পারলে, এই ধরনের বক্তব্য দিয়েছেন। সুতরাং একটা হেডলাইন দিয়ে কোনো একজন ব্যক্তিকে বা দলকে বিতর্কিত করার এই রেওয়াজটাও ভালো না, খণ্ডিতভাবে করে, যেটা অনেকেই অনেকভাবে করেন। এবার আসি যে এই বক্তব্যগুলি এই জেনারেশন আগেও পছন্দ করতো না, এখন আরও অপছন্দ করে। আমি ব্যক্তিগতভাবে জানি দল হিসেবে বিএনপির মধ্যে এটা নিয়ে যারা এই ধরনের কথা বলেন, একটা বিষয় হচ্ছে এটা দুটো ক্যাটাগরিতে ভাগ করি আমি। যেখানে কোনো বিশেষ মোটিভে রাজনৈতিক বক্তব্য হয় এবং সেই বক্তব্য বিতর্কিত হয়, ওইটা আলাদা একটা চ্যাপ্টার। সেটা তার, সে যদি মনে করে এই স্বাধীন মত দেওয়ার অধিকার তার আছে, আপনি ভিন্ন মত দিয়ে সেটাকে খণ্ডন করবেন, এটাই গণতন্ত্র। কিন্তু যারা অসভ্য শব্দ চয়ন করে অভদ্রতার পরিচয় দিয়ে দলকে, সমাজকে, রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেন, এটা কিন্তু বিএনপির ভেতরকার যে আলোচনা সমালোচনা সেটাও এটাকে গ্রহণ করে না। এবং দলের মধ্যে যারা এই ধরনের শব্দ ব্যবহার করেছেন ইতিমধ্যে দলের মধ্যেও তারা সমালোচিত হয়েছেন এবং দল থেকে তাদের ওয়ার্নিং দেওয়া হয়েছে যে এই জেনারেশন যেহেতু এই রকম শব্দচয়ন এবং এই আচরণ পছন্দ করে না, সব দলকেই পরিবর্তন আনতে হবে পজিটিভলি। এই নেতাদেরকেও এই জেনারেশনের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য দলের স্বার্থে, দেশের স্বার্থে, রাজনৈতিক কালচারের স্বার্থে নিজেকে চেঞ্জ করতেই হবে। এম আব্দুল্লাহ, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আপনার মতামতটা কি? একটা কথা, আমাদের বহু বছর ধরে, আমাদের বাংলাদেশের যতদিন ধরে সাংবাদিকতা করি, প্রায় 40 বছর, এর মধ্যে একটা কথা আমাদের মধ্যে আলোচনা হতো সব সময়, যে যিনি পতিত সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, কথিত শেখ হাসিনাকে মুখ খুলতে দিলে আর তার আর কোনো শত্রুর দরকার হয় না। এই ধরনের কিন্তু কথা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বেশ প্রচলিত আছে। এবং যে ঘটনাটি, যে জুলাই অভ্যুত্থানের যদি আপনি একদম গোড়ার জায়গায় দেখেন, তাহলে কিন্তু আপনি দেখবেন সেই একটা হ্যাঁ, রাজাকারের নাতিপুতিরা সুবিধা পাবে, এই কথা থেকে কিন্তু এই সূত্রপাত সেই নীতি। তো এইসব থেকে যদি আমরা শিক্ষা না নিই আর কবে নেব, আমার প্রশ্নটা হচ্ছে এইটা। এটা কয়েকটা কারণে হতে পারে। একটা হচ্ছে যে কোনো কারণে আলোচনায় আসার জন্য কেউ যদি করেন,
তাহলে এটা ভুল করছেন, নিঃসন্দেহে ভুল করছেন। যে আমার বোধহয় কাভারেজ আমাদের ক্ষেত্রে একটু আলোচনায় থাকতে পারলে এটা নেগেটিভ ও পজিটিভ হোক, আলোচনায় থাকার যে একটা প্রবণতা আছে এই জন্য করেন কিনা আমি জানি না। তো সেটা যদি করেন তাহলেও ভুল করছেন। আর যদি আপনি মনে করেন যে সত্যি সত্যি এই সরকারকে বা ডক্টর ইউনূসকে টার্গেট করে এ ধরনের অশোভন ভাষায় বক্তব্য রাখলে আপনার ব্যক্তিগত দলের মধ্যে ব্যক্তিগত পদোন্নতি বা প্রমোশন পাওয়ার কোনো সম্ভাবনা তৈরি হয়েছে মনে করেন, তাহলে আমি মনে করি সেটা যদি হয়ে থাকে সেটাও বিএনপিতে সেই সম্ভাবনা তৈরি হয় নাই, আমি জানি দলের ভেতরে সেটা এই যে সেটা দায়িত্ব নিয়েই বলছেন যে সেটা সেই সম্ভাবনা নাই, এবং থেকে এতে বিরক্তি দেখেছি যে এটা ভালো হচ্ছে না। আমরা এটাই আমরা সত্য ধরে নেব, টপ লিডারশিপ এগুলো মানছেন না, তাহলে তার এটা বন্ধ করা যাচ্ছে না কেন তারা? এবং একটা বলে থামছেন না, একের পর এক এই ধরনের বক্তব্য দিচ্ছেন, যেটা নিয়ে গতকাল আমাদের একটা ফোরামে কথা হচ্ছিল যে খুব বিএনপির শুভাকাঙ্ক্ষী, খুব প্রভাবশালী নাগরিক, যিনি খুবই দুঃখ প্রকাশ করলেন এই ধরনের বক্তব্যগুলো শোনার, যে এটা কিভাবে বিএনপি কেন উচ্চ পর্যায়ে থেকে শীর্ষ পর্যায়ে থেকে কেন এদেরকে থামানো হচ্ছে না। থামিয়ে এই জায়গা বাংলাদেশ কিন্তু এটা পলিমাটি কাদামাটির দেশ, আমরা যেভাবেই বলি না কেন, এখানে কিন্তু সময়ের ব্যবধানে কিন্তু নন্দিত নিন্দিত হতে যে সময় লাগে না। আমাদের সামনে বুড়ি বুড়ি উদাহরণ আছে, হিরো থেকে জিরো হতে এখানে কত কম সময় লাগে। একেবারে আমাদের এই বর্তমান প্রেক্ষাপটেই আমরা কিন্তু এটা আমি মেনশন না করলেও বুঝতে পারবেন যে এখন থেকে 10 মাস আগে যাকে নিয়ে আমরা মাথায় তুলে নিয়েছি, যাকে হিরো আনপ্যারালাল হিরো মনে করছি, তাকে নিয়ে এখন যা তা কিন্তু উচ্চারণ হচ্ছে। সেটা ন্যায্য কি অন্যায্য সেটা বিশ্লেষণ আলাদা। তো এই বাংলাদেশে কিন্তু আপনার প্রত্যেকেরই এটা মাথায় রাখা দরকার যে আমি যা খুশি তাই করলে এদেশের দেশটা পরিবর্তন অনেকখানি পরিবর্তিত প্রেক্ষাপট। এখানে ভার্চুয়াল জগৎটা খুবই সেন্সিটিভ। আপনি মুহূর্তের মধ্যে কাউকে ধসিয়ে দেওয়া হচ্ছে, মুহূর্তের মধ্যে কাউকে যদি হিরো বানাতে চান সেটা যেমন সম্ভব, মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে মিনিটের মধ্যে তাকে ভিলেন বানানো, এটা এই জায়গাগুলো আছে। তো এই জায়গাটাতে আমাদের রাজনীতিবিদদের যদি এখনই সম্বিত না ফিরে, তাহলে আমাদের জন্য এটা হবে খুবই দুর্ভাগ্যজনক। এবং এটার মূল্য শুধু ওই রাজনীতিবিদ দিবেন তা না, একটা বৃহত্তর সম্ভাবনাময় দল যারা একদম ক্ষমতার কাছাকাছি আছেন, ক্ষমতার সিঁড়িতে আছেন, তাদেরকে সেই দলটিকে যাতে বিপদগ্রস্ত না করে, ভোটের বাজারে যাতে এটার নেগেটিভ প্রভাবটি দিনে দিনে তীব্র না হয়, এই জায়গাগুলো আমাদের রাজনীতিবিদদের যদি স্মরণ রাখেন তাহলে আমাদের সবার জন্য মঙ্গল। আমরা নিজেরাও স্বস্তিতে থাকবো, সমাজটা একটা ভালো কালচারের মধ্যে আমরা থাকতে পারবো। তা না হলে আমাদের সবার জন্য এটা একটা দুর্ভাগ্যের কারণ হবে। এম আব্দুল্লাহ এবং ডক্টর সায়ন্ত সাখাওয়াত, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।